বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। বাংলাদেশে এখন সংস্কার নির্বাচন বিতর্ক হচ্ছে এবং সংস্কার নিয়ে অতীত আমরা বহু কথা শুনেছি। যদি এটি কন্টিনিউয়াস প্রসেস, সবসময় সংস্কারের মধ্য দিয়ে সব দেশ, সব মানুষ, সব সমাজ, সব প্রতিষ্ঠান যায়, কিন্তু বাংলাদেশে এটা একটা বহুল আলোচিত শব্দ এবং 2007-08 এটি বেশি উচ্চারিত হয়েছে, পরে সেটা পরিত্যাজ্য বা ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে, ঘৃণার শব্দে পরিণত হয়েছে। আবারও জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময়ও সেটি বহুলভাবে আলোচিত হচ্ছে এবং এখানেও নানা রকমের বিতর্ক আছে। ইতিমধ্যেই সরকার 2 দফায় 10টি সংস্কার কমিশন গঠন করেছে এবং আরও কমিশন গঠন করা হবে। তার মধ্যে 11 নম্বর যে কমিশনটি গঠন করা হবে বলে জানানো হয়েছে সেটি হচ্ছে শিক্ষা কমিশন। আজকে আমরা শিক্ষা নিয়ে আলোচনা করব, আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, অর্থাৎ একটা ক্ষেত্রে তো অত্যন্ত সফল বাংলাদেশে সেই সময় তিনি যখন মন্ত্রী ছিলেন, নকল প্রতিরোধে তার যে ভূমিকা নেতৃত্ব দানকারী এবং সেক্ষেত্রে তার সাফল্য সেটি অনেকেরই স্মরণ থাকবার কথা। আনম এহসানুল হক মিলন আমার বাই, ডক্টর আনম এহসানুল হক মিলন। আমার ডানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। কামরুল, আপনাকে বিশেষভাবে অভিনন্দন, আপনি উপাচার্য নির্বাচিত হয়েছেন এবং ঘটনাচক্রে একই বিশ্ববিদ্যালয়ে আমরা লেখাপড়া করেছি। মিস্টার আনম এহসানুল হক মিলন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে শিক্ষা কমিশন এর আগেও আমরা শুনেছি, এর আগেও তৈরি হয়েছে, নানা সময় নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ গেছে এবং শিক্ষার যে অবস্থা আজকে এসে 53-54 বছর পরে দাঁড়িয়েছে সেটা এক অর্থে লজ্জাস্কর। সেটা যে কোনো লেভেলে, আপনি প্রাইমারি বলেন আর উচ্চশিক্ষা বলেন আর মাঝ পর্যায়ের শিক্ষা বলেন। আমি এটা আপনার কাছ থেকে শুনতে চাই, যেহেতু আপনি এই মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের অত্যন্ত সক্রিয় প্রতিমন্ত্রী ছিলেন এবং শিক্ষার খোঁজখবর আপনি সবসময় রাখেন। আমরা যে কোনো আলোচনায় রাজনীতির চেয়ে অনেক বেশি আপনার সঙ্গে শিক্ষা নিয়ে কথা বলি, সে কারণে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের শিক্ষা। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি কনগ্রেচুলেশন জানাচ্ছি আমাদের প্রফেসর কামরুলকে, আর বিশেষ করে এই বিপ্লবের সময় কামরুল সাহেব যেভাবে অভিনন্দন অবশ্য আমরা আগেও জানিয়েছি, আমি আনুষ্ঠানিক আমার সাথে এই প্রথম দেখা হলো অনেকদিন পরে। আর বিপ্লবের সময় আমি যে ভূমিকা দেখেছি ছাত্রদের সাথে, এটা সত্যি আমাকে অভিভূত করেছে সেই আন্দোলনের তার সক্রিয় ভূমিকার জন্য। আসছি এবার আমরা শিক্ষায়। আমরা 2001 সালের অক্টোবরে দায়িত্ব পাওয়ার পরেই আমরা শিক্ষা কমিশনের ব্যাপারে কথা বলেছিলাম এবং আমরা শিক্ষা কমিশন প্রফেসর মনিরুজ্জামান মিয়া স্যারের নেতৃত্বে আমরা শিক্ষা কমিশন করেছিলাম। সর্বশেষ শিক্ষা কমিশন বাংলাদেশে হলো 2010 সালে খলিকুজ্জামান সাহেবের শিক্ষা কমিশন। আর দেশ বিভক্ত হওয়ার পর, অর্থাৎ স্বাধীন শিক্ষা কমিশন। শিক্ষা কমিশন যদিও ব্রিটিশ আমল থেকে হয়ে আসছিল, তো আজকের প্রেক্ষাপটে নতুনভাবে 11th গভর্নমেন্ট রাজি হয়েছে যে শিক্ষা কমিশন করবে, যেটা আমরা ভেবেছিলাম যে নোবেল লরিয়েট এবার সরকার প্রধান হয়েছে, তো উনি হয়তোবা প্রথমেই শিক্ষা কমিশনে হাত দিবেন, দেননি, বিলম্বিত হলেও দেবেন, এটা আমরা দেখছি এবং শুনছি, জানছি। এই ব্যাপারে আমার অভিমত মন্ত্রণালয়ের দায়িত্ব একজন স্বনামধন্য ব্যক্তি, জি ওয়াহিদ মাহমুদ স্যার। তো এই ব্যাপারে আমার সুস্পষ্ট অভিমতটি হলো যে শিক্ষা সংস্কার কমিশন মূলত আমি এটা চাচ্ছি না, এটা আমার ব্যক্তিগত অভিমত। দেখুন, পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ দেশ রয়েছে যেখানে 5 কোটির জনসংখ্যাও নেই। আমাদের সে শিক্ষায় 5 কোটির মতো জনসংখ্যা রয়েছে, 4 কোটির মতো ছাত্রই রয়েছে। এই 5 কোটি যেখানে শিক্ষার সাথে জড়িত রয়েছেন, সে দেশে শিক্ষা কমিশন আমি মনে করি একটি স্থায়ী শিক্ষা কমিশন হওয়ার প্রয়োজন রয়েছে। কেমন ধরনের শিক্ষা কমিশন? আমি মনে করি দুদক যেমন কমিশন হয়েছে কনস্টিটিউশনালি, ঠিক তেমনিভাবে একটি পার্মানেন্ট শিক্ষা কমিশন হবে। ইট ইজ প্যারালাল টু দ্য গভর্নমেন্ট এবং সেখানে শিক্ষার যে বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে, আজকে শিক্ষা কিন্তু বিগত দিনের শিক্ষা নেই। ধরুন, আমি যেই NYT থেকে, নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আমি যে ডিগ্রি করেছিলাম, সেখানে গিয়ে দেখেছি যে আমাদের প্রোগ্রামগুলো এখন অভিনবভাবে চালানো হচ্ছে। বা আজকে ছাত্রছাত্রীরা যেভাবে কম্পিউটারে অভ্যস্ত হয়েছে, তারা ডিফারেন্ট ওয়েতে লেখাপড়া করে, বেশিরভাগ তারা প্রজেক্ট করছে। অ্যাট দ্য সেম টাইম
তারা কম্পিউটারের সাহায্য বেশি নিচ্ছে। সেই কারণেই শিক্ষার ব্যাপক পরিবর্তন প্রতিদিনই হচ্ছে এবং হতেই থাকবে। সেজন্য আমি মনে করি একটা পার্মানেন্ট শিক্ষা কমিশন থাকা উচিত। সেখান থেকে এই রেগুলারলি এই এডুকেশন মিনিস্ট্রিকে প্যারালালি তারা সাজেস্ট করবে, বাট দে ডোন্ট হ্যাভ এনি এক্সিকিউটিভ পাওয়ার। তার এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না। তারা রিপোর্টিং করতে থাকবে শিক্ষা মন্ত্রণালয়কে। অ্যাট দ্য সেম টাইম ডেভেলপমেন্ট, শিক্ষার পরিবর্তন সম্পর্কে তারা বলতে থাকবে, সংস্কার সম্বন্ধে বলতে থাকবে, এবং দে উইল রিপোর্ট টু দ্য প্রাইম মিনিস্টার এন্ড দ্য প্রেসিডেন্ট। পাওয়ার না থাকলে সেই কমিশনের আর মূল্য কি? যার মানে যেমন আপনি দুদকের কথা বলছিলেন, অন্যান্য কথা বলছেন, তাদের তো এক ধরনের পাওয়ার আছে না। ধর নিউজিল্যান্ডে যে এটা রয়েছে, এডুকেশন মিনিস্ট্রি একটা রয়েছে, সেটা হলো এক্সিকিউটিভ মিনিস্ট্রি। পাশাপাশি কিন্তু প্রেসিডেন্টকে, প্রাইম মিনিস্টারকে রিপোর্টিং করে শিক্ষা ডেভেলপমেন্ট সম্পর্কে এই ধরনের রয়েছে। তো আমাদের দেশে যদি পার্মানেন্ট শিক্ষা কমিশন থাকে, যেহেতু আমি বলেছি 5 কোটির মতো এটাতে ইনভলভ, এবং এটা যদি আমাদের থাকে যে পরিবর্তনশীল শিক্ষা, এই শিক্ষাকে কন্টিনিউয়াসলি ফিড ইন করতে হবে মিনিস্ট্রিতে ডেভেলপমেন্টের জন্য, অথবা গ্লোবাল ভিলেজের সাথে মিলে আমাদের পরিবর্তনটাকে কোপ করার জন্য আমি মনে করি এই ধরনের একটা শিক্ষা কমিশন এখানে থাকা উচিত। 3 মাসের জন্য শিক্ষা কমিশন আসবে, সংস্কারের রিপোর্ট দিয়ে যাবে, এই রিপোর্টটা পড়ে থাকবে। কেন? তাদের যে লাস্ট বিগত পতিত সরকার যে লাস্ট শিক্ষা কমিশনটা ছিল খলিকুজ্জামান মিয়ার, এটা তো তারা টাচই করেনি। সেখানে যে সাজেশনগুলি ছিল, একটি সাজেশন তারা ফলোড আপ করেনি, বরঞ্চ তারা উল্টো পথে হেঁটেছে। সেই জন্যই আমি মনে করি এভাবে হওয়া উচিত। ধরুন, আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা বিদেশে লেখাপড়া করেছি, সেখানে স্টুডেন্ট লোন সিস্টেম রয়েছে। অর্থাৎ আমি লোন নিচ্ছি, আমি পেমেন্ট করছি, আমার শিক্ষার খরচ আমি দিচ্ছি, জবাবদিহিতা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে যে স্টুডেন্ট লোন আমারটা আমি পে করব, যদি না পে করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি, এদেশে আপামর জনসাধারণের ট্যাক্সের টাকায় বিশ্ববিদ্যালয় চলে, গরিবের সন্তানরাও পড়ে। হ্যাঁ, হতেই পারে যদি কেউ রিপেমেন্ট না করতে পারে, তাহলে আনকালেক্টেবল ব্যাড অ্যাকাউন্ট হিসেবে রাইট অফ করে নেবে। এনিওয়ে গভর্নমেন্টই তো দিচ্ছে। কিন্তু একটি ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়তে পাস করে গেল, কত লক্ষ টাকা এদেশ থেকে খরচ হলো, সেটাকে তাকে জানতে হবে, তার জবাবদিহিতা নেই। অপরদিকে স্টুডেন্টস ইউনিয়নগুলো কোনো ইলেকশন হচ্ছে না। যদি ইউনিভার্সিটি তার বাজেট করতো, এই বাজেটকে ডিফেন্ড করার জন্য স্টুডেন্টস ইউনিয়ন সেখানে তাদের ডেভেলপমেন্ট, রিসার্চ সব কিছু নিয়ে তারা আলোচনা করতো, এবং প্রতিজন শিক্ষার্থী কত টাকা টিউশন ফি হবে সেটা নির্ধারণ করা হতো, তাহলে একটা জবাব দিতে হতো। অনেকেই এই কথাগুলো যখন আমি মন্ত্রী থাকার সময় চেষ্টা করেছিলাম, বলছিলাম, সকলে বলতো যে ডিপলিটিক্যালাইজেশন করা হচ্ছে। ইটস নট ডিপলিটিক্যালাইজেশন, এটা মোর জবাবদিহিতার ভিতরে নিয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে চলা। যেমন আমাদের সময় পাস করার পর বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হয়ে বছর পর বছর থাকতো রাজনীতি করার জন্য, কিন্তু সেটা তো হবে না। কারণ যদি আপনাকে পয়সা দিয়ে পড়তে হয়, তাহলে আপনি সেটা জানেন যে কত পয়সা নিয়েছেন, এবং পয়সার কারণে আপনাকে কোর্স পাস করতে হবে। এছাড়া আপনি টিউশন ফির বাইরেও লেটস সে 30% এডিশনাল আপনি একটি স্টুডেন্টকে দিতে পারেন, যারা গরিব মেধাবী, যাদের প্রয়োজন রয়েছে, তারা এই সাবসিডি, এই টাকাটা যদি লোন হিসেবে নিত, তাদের লেখাপড়ার সুবিধা হতো। দিতে পারবে কি পারবে না সেটা আগেই বলেছি, আনকালেক্টেবল ব্যাড অ্যাকাউন্ট হিসেবে রাইট অফ করা যায়। অথবা যারা পরবর্তীতে রিটায়ারমেন্টে গিয়েছে, কেউ হয়তো সিআইপি হয়েছে, কেউ হয়তো রিটায়ারমেন্টে চলে গিয়েছে বিরাট অঙ্কের টাকা নিয়ে, সেই সময় সেখান থেকে এটা ফেরত নেওয়া যেতে পারে। অতএব আমার ধারণা হলো একটি পার্মানেন্ট শিক্ষা কমিশন বাংলাদেশে প্রয়োজন রয়েছে। আমি আসছি আবার আপনার কাছে, প্রফেসর কামরুল হাসান। ধন্যবাদ আপনাকে জিলুর ভাই এবং আমার শ্রদ্ধেয় মিলন ভাই, আপনারা আমার শুভকামনা জানিয়েছেন। আমি এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে দায়িত্বটি পেয়েছি, সেটার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। হঠাৎ উপাচার্য বলতে পারেন। কিন্তু এই পরিবর্তনের পর এ ধরনের একটি দায়িত্ব পালনের ক্ষেত্রে যে বিষয়টি আমার নতুন করে শেখা, তা হচ্ছে কোনো একটি বিপ্লবে আন্দোলনের নেতৃত্ব দেওয়া আর একটি প্রতিষ্ঠান পরিচালনার মধ্যে কিঞ্চিত পার্থক্য রয়েছে। এবং সেখানে যেটা নতুন করে শেখার সুযোগ হয়েছে যে শিক্ষা বিষয়ক যখন আমরা আলোচনা করব, আমাদের একটা হচ্ছে আর্থিক দিক আর একটা হচ্ছে মূল্যবোধের জায়গা, আমাদের প্রেক্ষাপটে আমার মনে হয়েছে। আর্থিক বিষয়টা হচ্ছে এটা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথাই যদি ধরি, 80 কোটি টাকা ঘাটতি বাজেটের একটা বিশ্ববিদ্যালয়। ভিয়েতনামের মতো দেশ যেখানে জিডিপির 4% থেকে 6% মধ্যে বরাদ্দ দিচ্ছে, সেখানে দীর্ঘদিন যাবৎ আমরা 2 এবং পর্যায়ক্রমে নিচে নেমে যাচ্ছি। নিচে আমরা মানে 1.78 বা 87 এই জাতীয় সর্বশেষ।
এবং আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যে বরাদ্দগুলো দিচ্ছে যদি আমরা ধরি, তাহলে সেখানে 95% আসলে সরকারি সহায়তার উপর নির্ভর করে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়। এবং আমরা দেখেছি গত 95 বছর প্রায় হয়ে গেছে যেখানে 12 টাকা মাসিক যে আর্থিক যে চাপ সেটা শিক্ষার্থীদের পক্ষ থেকে নেওয়া হয়। নিশ্চয়ই আমাদের দেশের প্রেক্ষাপটে এটাই হচ্ছে জননীতি হওয়া উচিত, কিন্তু একই সঙ্গে দরিদ্র একটি বিশ্ববিদ্যালয়ের আর্থিক এত দৈন্যতা রেখে যেখানে শিক্ষকদের বেতন দেওয়ার জন্য 75% অর্থ নানাভাবে ব্যয় হয়ে যাচ্ছে, তাহলে সেখানে কিভাবে আপনি একটা পরিকল্পিত শিক্ষা পদ্ধতি অনুসরণ করবেন, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়, ধরা যাক আর্থিক অভাবের মধ্যেই বিশ্ববিদ্যালয়গুলো তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে, প্রত্যাশার যে জায়গাটা আছে সেখানে যাবে। সেখানে প্রশ্ন হচ্ছে আমরা কার অধীনে আছি এবং কিভাবে পরিচালিত হচ্ছি। আমরা দেখেছি নজিরবিহীন অনেকগুলো ঘটনা ঘটেছে গত 1.5 যুগ ধরে, এবং সেখানে আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় শেষ, ধ্বংস হয়ে গেছে। আমরা এটাও দেখেছি যে নজিরবিহীন আরেকটি ঘটনা 71-এ ছাত্র জনতা যেমন করেছিল, 90-তে আমরা একত্রিতভাবে করেছি, 24-এও আবার করতে হয়েছে। ফলে আমার মনে হচ্ছে যে শিক্ষা কমিশন একটা স্থায়ী হতে পারে, যেটা যদিও মিলন ভাই বলেছেন সেটা ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে উপাচার্য হিসাবে আমি যখন চিন্তা করি যে আমার কতটা স্বাধীনতা আছে এবং কিভাবে আমি কাজ করব। আর্থিক স্বল্পতার এই জায়গাটি অন্য কোনোভাবে পূরণ করার সুযোগ নেই, কারণ অভ্যন্তরীণ আয় বাড়াবার কোনো ব্যবস্থা আসলে বিশ্ববিদ্যালয়ে নেই। উইকেন্ড কিংবা আপনার ইভিনিং কোর্স করতে হয়। আমাদের তো কৃষিকাজ কিংবা মাছ চাষ করে উৎপাদন করার সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক এই অবস্থার মধ্যে যখন তারা সিদ্ধান্ত নিতে যায়, তখন তারা দেখে যে শিক্ষকদের মধ্যে একটা অসন্তোষ আছে। যে কথাগুলো আমরা শুধু অভিযোগ দিচ্ছি, আমি অন্য দিকটা আসলে বলতে চাই। দেখুন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এদের আপনি যদি দেখেন যে শিক্ষকদের যে বেতন স্কেল বিশ্ববিদ্যালয় পর্যায়ে, আমি দেখেছি যে ভারতে হচ্ছে 1,35,000 রুপি, পাকিস্তানে হচ্ছে 2,34,000 এবং শ্রীলঙ্কা হচ্ছে 1,86,345 টাকা। আর বাংলাদেশে আমরা দেখেছি 64,600। তাহলে দেখুন যে শুরুতেই আর্থিক একটি দুরবস্থায় রেখে মেধাবীদের শিক্ষাক্ষেত্রে তাদের সর্বাধিক যে কমিটমেন্ট সেটা বাস্তবায়ন করার প্রত্যাশা করা হয়। অথচ দেখেছি আমরা এই শিক্ষকরা যুদ্ধ করার জন্যে, বেঁচে থাকার জন্যে, সংগ্রাম করার জন্য, যে কথাটি অনেকেই বলতে চায় না, প্রশাসনে এসে যেটা আমি অনুভব করছি এখন, তারা কিন্তু 2-3টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে পরিমাণ আর্থিক সুবিধা বৈধভাবে ভোগ করে, আমাদের বাড়ি ভাড়া দেওয়ার পর পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য যেই পরিমাণ অর্থ পায় সেটা আসলে উল্লেখ করলে আপনারা অবাক হয়ে যাবেন। সেটা 60,000 টাকার বেশি নয়। আমি বলছি না যে অর্থ দিয়ে আসলে এই জায়গাটা কভার করা যাবে, কিন্তু আমি যেটা বলছি যে রাষ্ট্রীয় পর্যায়ে শিক্ষা খাতে যদি 2%-এর নিচে, স্বাস্থ্য খাতে যদি এরকম কম বরাদ্দ হয়, তাহলে আমরা অধিকতর উন্নয়ন এবং উন্নয়নের নামে যে দুর্নীতি এবং লুটপাট আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে ডিজিটালাইজেশন অথবা উন্নয়নের নামে যে জায়গায় বরাদ্দ বাড়ছে, শিক্ষা খাতে সেখানে পর্যায়ক্রমে বরাদ্দ কমছে। তাহলে এটা হচ্ছে আসলে গুরুত্ব দেওয়ার জায়গা। সেজন্য আমি মনে করি যে শিক্ষা কমিশন করার পাশাপাশি আমাদের দৃষ্টিভঙ্গিটা আসলে স্পষ্ট করা উচিত, এবং এখানে আমাদের ইনফর্ম ডিসিশন নেওয়া খুব জরুরি। সেজন্য আমার যেটা মনে হচ্ছে যে শিক্ষা কমিশন স্থায়ী হওয়ার পাশাপাশি যাদেরকে আমরা আমাদের দেশ পরিচালনা করবার জন্য ম্যান্ডেট দেই, তাদের প্রস্তুতি আছে কিনা, কিংবা আমরা যে 3 জন কথা বলছি, আমাদের এই কথাগুলোর কোনোই মূল্য থাকবে না যদি সিদ্ধান্ত তৈরি করবার জায়গায় যারা আছেন তারা যদি এটা আমলে না নেন। যেমন বিশ্ববিদ্যালয়ে আমি চাইলেই আমার সিদ্ধান্ত নিতে পারি না, কারণ আমি চিন্তা করছি যে ইউজিসি কী ভাবছে, শিক্ষা মন্ত্রণালয় কী ভাবছে, আমার নিয়োগকর্তা মহামান্য রাষ্ট্রপতি কী ভাবছে। এত কিছু ভাবনার পর আমার চিন্তার প্রতিফলন আমার কাজের মধ্যে প্রকাশ করা সত্যি দুরূহ, যেটা বাইরে থেকে যতটা না বোঝা যায়, প্রশাসনে আসলে সেটা বোঝা যায়। সেই জন্য আমাদের যারা সরকারে আসবে, আমরা 71-এ প্রাণ দিয়েছি, একটা মানচিত্র অর্জন করেছি, কিন্তু আমরা চরমভাবে ব্যর্থ হয়েছি
আমাদের অঙ্গীকার রাখার জন্য। আমরা বাকশাল করেছি, একদলীয় শাসন ব্যবস্থায় চলে গেছি, আমরা পত্রিকার স্বাধীনতা পাইনি, মানুষ নিরাপত্তাহীন হয়েছে আর্থিক এবং সামাজিক বা রাজনৈতিকভাবে। আমরা 90-এ আবার একত্রিত হলাম, আমরা কয়েকটি নির্বাচন করলাম, কিন্তু আবার আমরা গত 1.5 যুগে দেখলাম যারা স্বাধীনতা অর্জন করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে দাবি করে যে রাজনৈতিক দলটি, তার হাতে দেশটি এমন একটি পর্যায়ে গিয়েছে যেখানে উপাচার্যরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি লক্ষ্য করেছি যে পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পালিয়েছে কিনা। ফলে এই অনুসন্ধান তালিকায় সর্বপ্রথম স্থান পেয়েছে বাংলাদেশ এবং এই মাফিয়া চক্রের অধীনে সেই বাংলাদেশের উপাচার্যরা। ফলে আমাদের যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে, এটা ইন্টারিম গভর্নমেন্টের যে অবশ্যই তাদের বিবেচনায় আমি একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে আছি, কিন্তু আমি পরিষ্কার মনে করি যে তাদের চিন্তা ভাবনার যদি ইতিবাচক কোনো সম্প্রসারণ না হয়, একজন উপাচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয়ে খুব বেশি গুণগত পরিবর্তন করা সম্ভব নয়। তবে কিছু সম্ভব, যেমন আমরা প্রত্যেকটি শিক্ষার্থীকে তাদের স্ব আসনে আমরা বরাদ্দ দিতে সক্ষম হয়েছে। এর কারণ হচ্ছে এই হেলমেট বাহিনী ছিল না। কিন্তু আমরা কি এটা এমন বলতে পারি যে উপাচার্যের কৃতিত্ব? নিশ্চয়ই না। আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না শিক্ষার্থীদের স্ব আসনে বরাদ্দ নিশ্চিত করা না, যদি না এরকম একটি পরিবেশ তৈরি হতো। তাহলে ছাত্র জনতা বারবার রক্তস্রোতের মধ্য দিয়ে যখন আমাদের দেশ পরিচালনা করবার জন্য অভিভাবকদের হাতে দায়িত্ব দেন, আমরা কি এটা কি সফল হয়েছি? আমরা কতবার ছাত্র জনতা এভাবে অভ্যুত্থান করবে এবং আমরা যারা ক্ষমতায় যাব তারা শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করার জায়গাটায় দায়িত্ববোধ না করে ক্ষমতায়ন হয়েছে এটা অনুভব করব। সেই জন্য আমার এ পর্যায়ে যে বক্তব্যটা বিনীতভাবে তা হচ্ছে যে মিলন ভাই সাথে আছেন এবং আপনারাও এই রিজিম পরিবর্তনের, এই মাফিয়া চক্রের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আপনাদের অবদান অসাধারণ, জিল্লু ভাই সহ। ফলে আমি আপনাদের কাছে আসলে আজকে একটা প্রতিষ্ঠানের ঘটনাচক্রের দায়িত্ব পাওয়া একটা অসহায় মানুষের পক্ষ থেকে এই কথা, যে কোনোভাবেই এই ধরনের আলোচনা বিন্দুমাত্র অগ্রগতি সাধন করতে পারে না যতক্ষণ না যারা এই সিদ্ধান্ত তৈরি অথরিটি তাদের মধ্যে গুণগত পরিবর্তন না হয় চিন্তায় এবং তার প্রতিফলনে। সেই জন্য যাকে আমাদের জনগণ নির্বাচিত করবে সামনে, আমাদের খুব দরকার এই উপলব্ধিটা। দেখুন, অনেক কবিতা, অনেক গান, অনেক নাটক হয়েছে। এই নাটকগুলো কোনো ফল দিতে পেরেছে? কোথায় গেল সেই নাটক? তাহলে কেন 90 এবং 24 আসতে হলো 71-এর পর? প্রশ্ন হচ্ছে সেটা। তার মানে হচ্ছে যারা এই নাটক গান লিখেছে তাদের উপার্জনের মাধ্যম ছিল এগুলো। এখন প্রশ্ন হচ্ছে আমাদের নতুন করে নাটক গান রচনা করতে হবে। যারা রচনা করবেন তারা যা ভাববেন লিখায় যেন সেটা। কথাটা আমি যদি এভাবে বলি যে নাটক গান নিঃসন্দেহে ভালো নাটক গান আমাদের মুক্তিযুদ্ধে বা বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে 90-এর আগেও বিভিন্ন সময় অনেক সচেতনতা তৈরি করেছে, মানুষকে উদ্দীপ্ত করেছে, মানুষের মূল্যবোধ তৈরি করেছে। কিন্তু রাজনীতিটা যখন পচে গেছে, নষ্ট হয়ে গেছে, তখন আর ভালো নাটক গানও তৈরি হয়নি। এখন গত 15-20 বছরে খুব একটা কেউ বলতে পারবে না একটা ভালো উপন্যাস লেখা হয়েছে, একটা ভালো গান রচনা হয়েছে যেটা কালজয়ী, সেটা আপনি বলতে পারেন নাকি? আপনি আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমার উজ্জীবনের যে জায়গাটা সেগুলো হচ্ছে দেশাত্মবোধক গান। এখনও লোম দাঁড়িয়ে যায় সে গান শুনলে। হয়তোবা আমি তাদের মতো অত বড় জনবুদ্ধিজীবী কিংবা ওইভাবে শিক্ষিত বুদ্ধিজীবী নই, আমি শিক্ষার্থীদের মতোই। কিন্তু এটাও তো সত্য কথা যে আমরা লক্ষ্য করেছি মাফিয়া চক্রের যারা বুদ্ধিদাতা ছিলেন তাদেরকে দেখেছি 7 জানুয়ারির নির্বাচন আনন্দমুখর পরিবেশে করবার জন্য তারা বিবৃতি দেন। লজ্জায় শিক্ষক হিসাবে পরিচয় দিতে দ্বিধাবোধ করেছে। তখন কি করে সম্ভব? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে যাদের আমরা অনুসরণ করবার অনুপ্রেরণা পাই, সেখানে জামাল উদ্দিন নামের একজন শিক্ষক বলেছে করোনায় 5 বছর বাড়িয়ে দেওয়া যায় কিনা মাফিয়া সরকারের। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একটা সমাবেশে মাইক্রোফোন হাতে কি করে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কথা বলে। আমরা সেটাও তো দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এমনভাবে মনোনীত হয়েছেন যে তাদের কোটা থাকবে, তারা 40 জনকে ভর্তি করাতে পারে। আমি এসে প্রথম যেটা মনে করেছি যে যেটুকু করা যায় আর কি, যে
উপাচার্য কি গুন্ডা নাকি তার গোটা থাকতে হবে, প্রথমেই সেটা বাতিল করেছি। অথচ আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে দেখুন আমাদের টোটাল মানে পরিচালকদের দোষ আমি বলবো এটা। আমি যেটা বুঝাতে চাই, জনগণ যাদের ম্যান্ডেট দেয় সেই ম্যান্ডেটের যে আস্থা, সে অঙ্গীকার, সেটা রক্ষা করা উচিত। দেশ পরিচালনায় যারা থাকবেন তারাই আসলে মূলত আমাদের এই আলোচনাগুলো শোনা উচিত। ভোটাররা কখনোই ভুল করে না। ভোট পেয়ে যারা ক্ষমতায় যায় তারা এটাকে দায়িত্ব না মনে করে যখন ক্ষমতাবান হয়ে ওঠে, সেটাই হচ্ছে সকল সংকটের কারণ। উপাচার্যদের কেন এমনভাবে শিক্ষক নিয়োগ দিতে হবে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখুন 450 থেকে 500 প্রভাষক নিয়োগ হয়েছে লাস্ট রিজিমে, এই মাফিয়া সরকারের সময়। 936। আমরা যদি সেটা বাড়াই তাহলে আপনি বলুন তো, সর্বশেষ সিন্ডিকেট নির্বাচনে যেটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আইন করে যে সুবিধা দেওয়া হয়েছে গণতান্ত্রিক চর্চার বিশ্ববিদ্যালয়ে, সেখানে প্রতিপক্ষ বলবো কি, অন্য পেশাজীবী সংগঠন থেকে একজন প্রভাষক দাঁড় করাবার খুঁজে পাওয়া যায়নি। তাহলে কি সকল মেধাবী এক রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে, নাকি এটা হচ্ছে নতজানু আসলে উপাচার্যের হাতে দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ শুধু নিজেদের টিকে থাকবার জন্যে, অথবা আদর্শের পক্ষে এই ধরনের বিবৃতি দেওয়ার জন্য যে 7ই জানুয়ারি উৎসবমুখর পরিবেশে সবাই নির্বাচনে আসুন, যেটা ডামি নির্বাচন, ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন। সেই জন্য আমি বলছি যে আসলে কোনো উপাচার্য, কোনো বিশ্ববিদ্যালয়, কোনো শিক্ষার্থী কখনোই এদেশের গুণগত পরিবর্তন করতে পারবে না, যতক্ষণ না অভিভাবক যারা ক্ষমতায় থাকেন তারা উপাচার্যের কাছ থেকে স্বাধীনভাবে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের এই প্রত্যাশাটাকে আন্তরিকভাবে প্রকাশ না করবে। ধন্যবাদ। আমি মিস্টার এহসানুল হক মিলন, অনেকগুলো প্রসঙ্গ আপনি পার্মানেন্ট শিক্ষা কমিশনের কথা বলেছেন, কিছু প্রসঙ্গের অবতারণা করেছেন উপাচার্য, এবং তিনি শিক্ষা খাতে বরাদ্দের উপরে জোর দিয়েছেন। আমি কতগুলো প্রসঙ্গ একসঙ্গে আপনাদের আলোচনার জন্য আনতে চাই, বা আপনি শুরু করবেন। একটা হচ্ছে, আমি প্রফেসর কামরুলের কথা সূত্র ধরে, এই যে তিনি শিক্ষকদের ভূমিকার কথা বললেন, খুবই লজ্জাস্কর ভূমিকা এই আন্দোলন সংগ্রামের সময় বা বিভিন্ন সময়, কিন্তু এটা তো নতুন নয়, বা হয়তো এখানে মাত্রা সব কিছুতেই গত 15 বছরে ছাড়িয়েছে। শিক্ষকদের যে রাজনীতি বা বিভিন্ন পেশার যে পলিটিসাইজেশন, এটা বাংলাদেশকে অনেক ক্ষেত্রে ধ্বংস করেছে অনেকেই মনে করেন। এবং শিক্ষকদের রাজনীতির সম্পৃক্ততা, এবং তারা কি আসলে কেউ দলীয় বিবেচনার বাইরে উঠে কথা বলেছেন গত কয়েক বছরে, 10, 15, 20 বছরে, সেই নমুনা কিন্তু খুব কম আছে। এবং সেখানটাতে আরও একটা অভিযোগ যে এই রাজনীতির ফলে শিক্ষার মান কমেছে, কেননা তারা আসলে অধিকাংশ সময় ভোটার বাড়াতে চেয়েছেন শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে। তো এটা একটা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 73, এটা কতটা স্বাধীনতা আর কতটা শিক্ষার পরিবেশ বা উচ্চশিক্ষাকে ধ্বংস করেছে, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশে আসলে কোন জায়গাটায় ফোকাস করা দরকার এই মুহূর্তে, যদি আপনাকে বলা হয় আমরা কি উচ্চশিক্ষায় মনোনিবেশ করব, নাকি আমাদের প্রাইমারি এডুকেশনে মনোনিবেশ করা উচিত, এটা একটা দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন যেটা আমি করতে চাই সেটা হচ্ছে যে আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাটাই আমরা অনেক ক্ষেত্রে মনে হয় যে এটা অনুৎপাদনশীল একটা প্রসেস। আমরা গ্রাজুয়েট তৈরি করছি, মাস্টার্স ডিগ্রিধারী তৈরি করছি, কেউ কেউ এমফিল করছেন, কেউ কেউ গণহারে পিএইচডি হচ্ছে। কোনো বিশ্ববিদ্যালয়ে প্রফেসর কামরুল যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সেই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ যে গণহারে পিএইচডি এক সময় দেওয়া হয়েছে, যিনি পিএইচডি করেন নাই তিনি সুপারভাইজার। হ্যাঁ, তিনি সুপারভাইজার। সো এরকম বহু কথা আছে, এবং বিশেষ পেশার লোকজনকে অতিমাত্রায় পিএইচডি দেওয়া হয়েছে। সো এই জায়গায় প্রশ্নটা যে এইসব শিক্ষা নিয়ে বেরিয়ে আসলে এই ছেলেমেয়েরা কি করে, না তারা কোনো কাজে ঢুকতে পারে, না তাদের কাজের তেমন সুযোগ আছে। আবার কারো ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা তো অভ্যস্ত না যে একবার যখন মাস্টার্স একটা ডিগ্রি করে সে যে কোনো কাজে যেতে চায় না, তার একটা ইগো প্রবলেমও তৈরি হয়। সব মিলিয়ে এই যে ইন্ডাস্ট্রি একাডেমিয়ার মধ্যে যেই রিলেশনশিপ, সেটাও বাংলাদেশে একেবারেই অনুপস্থিত। সো এমন অনেক বিষয় আছে পড়ানো হয়, নিশ্চয়ই সব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো কতটা আসলে পৃথিবীর আর কোথাও অত গুরুত্বের সঙ্গে পড়ানো হয় কিনা সেটাও একটা বিষয়। সব মিলিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই, এবং পরে প্রফেসর কামরুল নিশ্চয়ই বলবেন। হ্যাঁ, প্রফেসর কামরুল সাহেব যেভাবে আনলেন আর আপনিও যা বলছেন, সেখান থেকেই আমার উপলব্ধিটা কিন্তু সৃষ্টি হয়েছে। ধরা যাক আমি যে বললাম এডুকেশন কমিশন, সেটা পার্মানেন্ট করার জন্য আলোচনা থেকে বেরিয়ে আসলো যে
শিক্ষাকে পলিটিক্যালি ইউজ করা হয়। যে মন্ত্রণালয়ে আসে পলিটিক্যাল পার্টি, তারা সেইভাবেই সেটাকে ডিজাইন করে। তাহলে বারবারই আমাদের শিক্ষায় যে গতি ছিল সেটাকে ব্যাহত আমরা নিজেরাই করেছি, অর্থাৎ পলিটিক্যাল গভর্নমেন্ট এসে করেছে। সেজন্য আমি মনে করি যদি আমরা একটা পার্মানেন্ট শিক্ষা কমিশন করি, মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব চেঞ্জ হবে, পার্টি চেঞ্জ হবে, গভর্নমেন্ট চেঞ্জ হবে, কিন্তু একটা ইনস্টিটিউশন, যে একাডেমিক ইনস্টিটিউশন রয়েছে কনস্টিটিউশনালি কমিশন, সেটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। সেখানে যে রিসার্চ অর্গানাইজেশনগুলি থাকবে, রিসার্চার থাকবে এবং কমিশন থাকবে, তারা কন্টিনিউয়াসলি ফলো আপ থাকবে তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে, যেটা ন্যাশনাল ইন্টারেস্টে হবে। আর পলিটিক্যাল পার্টি যখন মন্ত্রণালয়ে আসে তারা তাদের ইন্টারেস্ট দেখেন। সেজন্যই আমি বলছিলাম যে পার্মানেন্ট শিক্ষা কমিশনের কথা। লেটস সে প্রফেসর কামরুল যে বিষয়গুলো নিয়ে এসছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি 84 ডিপার্টমেন্ট খোলা হয়েছে, প্রিন্টিং ডিপার্টমেন্ট খোলা হয়েছে, যেখানে কেউ যাচ্ছেও না, পড়ছেও না। বলা হচ্ছে যে 4টি ফার্স্ট ক্লাস থাকতে হবে। ভিসি প্রফেসর আরিফিন সাহেব 8 বছরে নিয়ারলি 950 টিচারকে রিক্রুট করেছেন ফর অনলি পলিটিক্স। আর এটাও ভিসি কামরুল সাহেব বললেন যে কোনো কোনো টিচাররা স্টেটমেন্ট দিত তারা নির্বাচনকে নিয়ে আনন্দ উৎসব করার জন্য। এটা তো আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার স্টেটমেন্ট দিয়েছে নোবেল লরিয়েট ডক্টর ইউনুসের নোবেলকে ফেরত না হোক। এগুলি কি আমরা ভাবতে পারি? শিক্ষক বলবে যে নোবেল কমিটি যাকে নোবেল দিয়েছে তার নোবেল ফিরিয়ে না হোক। যে এই ধরনের আমরা আলোচনা শুনেছি। তারপর আমাদের বাজেটিং সম্বন্ধে যে কথা বলা হলো, যে স্টুডেন্টদের আয় ব্যয়ের হিসাব নিয়ে বিশ্ববিদ্যালয় কতটা চলবে, প্রসিডিউর অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাজেট প্লেস করে ইউজিসির কাছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, তারা সরকারের কাছ থেকে সেই বাজেটটা নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। লেস দেন 2% যে জিডিপির যে বাজেটটা দেওয়া হচ্ছে, ইউনেস্কো থেকে বলা হয়েছে মিনিমাম 6% দেওয়ার জন্য, পার্শ্ববর্তী দেশগুলোতে 4%, 5% দেওয়া হচ্ছে, কিন্তু আমরা তা দিচ্ছি না। তো সেই জায়গা তো বাংলাদেশের শুভঙ্করের ফাঁকি রয়েছে, যে এই বাজেটের ব্যাপারেও আমরা দেখেছি যে সেখানে অন্যান্য মন্ত্রণালয়, আইসিটি মিনিস্ট্রির বাজেট শিক্ষা মন্ত্রণালয় এনে একত্রে দেখানো, ফুলানো, ফাঁপিয়ে দেখানো হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় বা ন্যাশনাল বাজেটের সাথে 11.6% দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু তা না। তো শিক্ষাকে একটা রাজনৈতিক টুলস হিসাবে ব্যবহার করা হচ্ছে। কোয়ালিটি শিক্ষকদের কোয়ালিটি বেতন দেওয়া হচ্ছে না, নিয়ারলি 64 উইথ দ্য হাউস রেন্ট অ্যান্ড এভরিথিং হিসাবে দেওয়া হচ্ছে। সেই জায়গাটিতে আমরা দেখেছি, আমরা ইউনিভার্সিটি নিয়ে কথা বলছি, কিন্তু সেই সাথে যদি আমি যেমন বিগত সরকার 300টি স্কুলকে গভর্নমেন্ট স্কুল বানিয়েছে, 300টি কলেজকে গভর্নমেন্ট কলেজ বানিয়েছে, কিন্তু সেই কলেজগুলো, স্কুলগুলোকে গভর্নমেন্টের এখনও তাদের সেই ডকুমেন্টেশন করা হয়নি, গভর্নমেন্টের স্যালারি পাচ্ছে না, তারা এমপিও হিসেবে বেতন পাচ্ছে, তারা সেই 2005 সালে যে আমরা টিচারদের যে উৎসব ভাতা 25% দিয়েছিলাম, আজও সেটা রয়েছে, তারা উৎসব ভাতা পাচ্ছে না, বা তারা হাউস রেন্ট পাচ্ছে না, মেডিকেল অ্যালাউন্স পাচ্ছে না। এই বৈষম্যগুলি কিন্তু বিগত সরকার করে আসছে। আমি যদি স্কুল এবং কলেজগুলোতেও যাই, তো সব মিলে আমি আবার ব্যাক করছি why আমরা এডুকেশন পার্মানেন্ট কমিশন নিতে চাচ্ছি। এডুকেশন পার্মানেন্ট কমিশন উইল বি এ ইনস্টিটিউশন who will look only the development of the education, co-op with the international education বা global education. Education is no longer a local commodity, it's a global commodity. And আমরা তো কম্পিট করছি বহির্বিশ্বের সাথে, আমাদের কিউএস রেটিং কমে যাচ্ছে। সব মিলিয়ে আমাদের এডুকেশনটাকে দিন দিন ক্রমান্বয়ে আমরা নিচু দিয়ে যাচ্ছি। আর আমি শিক্ষা কমিশন বলতে শুধু উচ্চশিক্ষা কমিশন বোঝাচ্ছি না, আমি শিক্ষা কমিশন বলতে বোঝাচ্ছি যে প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে একদম টারশারি এডুকেশন পর্যন্ত। আমাদের ঝিলুর ভাই যেটা বললেন, স্কিল ডেভেলপমেন্ট বা লিঙ্কেজ উইথ দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য এডুকেশন, সেই জায়গায় আমাদের উচ্চশিক্ষিতরা যে বেকার যেভাবে বাড়ছে, আমার মনে নিয়ারলি 1 কোটি এখন বেকার হয়ে গেছে। বিগত সরকারের সময় এই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কলেজগুলোতে যেভাবে অনার্স বাড়িয়ে দেওয়া হয়েছে, ডিপার্টমেন্ট খোলা হয়েছে, টাকা দিয়ে ঘুষ দিয়ে সুবিধা নেওয়া হয়েছে। এখন তো আমাদের ভাগ্য ভালো যে ভিসি হতে তো আগে পয়সা দিতে হতো, এবং ভিসিরা তো পয়সা রোজগার করতো।
এখন তো আমরা সেই জায়গাতে বেরিয়ে আসছি। যদি দ্য ফার্স্ট নারী ভিসি যে হয়েছিল ফারজানা বোধহয় আপনাদের ইউনিভার্সিটিতে, তিনি যে শোভন কি ছাত্রলীগের প্রেসিডেন্টের সাথে টেন্ডার নিয়ে ভাগাভাগি, নিশ্চয়ই আপনার মনে রয়েছে। বা আমরা তো দেখেছি যে 1998-এ আপনি তখন বোধহয় লেকচার হিসেবে জয়েন করেছেন, সেঞ্চুরির মানিক জাহাঙ্গীরনগর যে ইতিহাস রচনা করেছে। বা 2012 সালে জাহাঙ্গীরনগর যে ভিসি ছিল এনামুল শরীফ সাহেব, তিনি কিন্তু ভিসির উপাচার্যপন্থী ছাত্রলীগ তৈরি করেছিলেন। am I right? উপাচার্যদের জন্য ক্যাম্পেইন করতে হবে, এবং সেই কারণে দলের মধ্যে দল তৈরি করে, দলের মধ্যে ভিসি সাপোর্টার্স কমিটি তৈরি করেছেন ছাত্রলীগের থেকে, এবং সেই জায়গায় দাঙ্গা হয়েছিল। দাঙ্গায় জুবায়ের আহমেদ বলে একজন নিহত হয়েছিল। তারপরে তো ঢাকা থেকে আবার সেই আনোয়ার সাহেবকে পাঠানো হলো, সেই মহাজ্ঞানী বায়োকেমিস্ট্রি টিচার অধ্যাপক আনোয়ার, 2 বছরের মধ্যে তাকে বেরিয়ে আসতে হলো। সেই সময় একটা ছাত্র, আমার মনে হয় হিল ট্রাক্সের একটা ছাত্র দাঙ্গায় মারা গেল, এবং তার দুর্বলতার কারণে সে বেরিয়ে আসলো। তো আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বলছি, আমি সামগ্রিক সব বিশ্ববিদ্যালয়ে বলছি, আমাদের প্রবলেমটা, উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য প্রবলেম, নিউক্লিয়াস অফ দ্য প্রবলেমটা কি। যেমন আপনি বললেন বিশ্ববিদ্যালয়ের বাজেট নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তা করতে হচ্ছে। গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়কে যে বাজেটের প্রয়োজন সেই বাজেট দিতে হবে, কারণ গভর্নমেন্ট হ্যাজ টু গিভ দ্য প্রায়োরিটি টু দ্য এডুকেশন। আমরা 4000 টাকা খরচ করে স্যাটেলাইট আকাশে পাঠাবো, বা 400 কোটি টাকা দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানাবো, দ্যাটস নট আওয়ার এক্সপেন্সেস। আমাদের এক্সপেন্সেসটা মেইনলি হতে হবে এডুকেশন সেক্টরে। সেই গভর্নমেন্ট ইন্টেনশনালি এডুকেশনকে কলাপস করার জন্য, অর্থাৎ আমাদের নিউক্লিয়ার বোম মেরে বাংলাদেশকে ধ্বংস করতে হবে না, বা পার্শ্ববর্তী দেশ থেকে সোলজার এসে আমাদের দেশকে ধ্বংস করতে হবে না, শিক্ষা ধ্বংস করলেই যথেষ্ট হবে, সেই প্রসেসটা মেনটেন করা হয়েছিল। আমি যেটা বলছি, বিগত সময় কোনো ভিসি ছিল না, তারা পয়সা না দিয়ে ভিসি এসে ইনস্ট্যান্ট রয়েছে, আমরা দেখেছি সেগুলি তারা করেছে। তো টোটালি তারা চেয়েছিল শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেয়। এখন এই যে শিক্ষা ব্যবস্থা গত 53 বছর ধরে কি হয়েছে, এবং আগামী অনাগত দিনগুলো শিক্ষা ব্যবস্থা কী হবে, সেই জন্য প্যারালাল টু দ্য এডুকেশন মিনিস্ট্রি আমি চাচ্ছি একটা পার্মানেন্ট শিক্ষা কমিশন। এটা হাইয়েস্ট প্রায়োরিটি দিতে হবে, এবং তারা স্পন্টেনিয়াসলি ননস্টপ এই শিক্ষার ব্যাপারে তাদের দুর্বলতা সফলতা এগুলি ডিরেক্টলি প্রধানমন্ত্রীকে রিপোর্ট করবে, কারণ শিক্ষা মন্ত্রণালয়ের মতো তাদেরকে তো এক্সিকিউটিভ পাওয়ার দিতে পারে না। যেমন আমি বললাম স্টুডেন্ট লোন, বিশ্ববিদ্যালয়ে যদি 1000 ছাত্র হয়, 1 লাখ টাকা করে যদি খরচ যায়, তাহলে 1000 কোটি টাকা আমাদের, মানে 10 কোটি টাকা আমাদের খরচ হচ্ছে। ফাইন, এই টাকাটা স্টুডেন্টদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। তাহলে স্টুডেন্টরা যদি টিউশন ফি হাই দেয়, তাতে তো স্টুডেন্ট দিচ্ছে না, স্টুডেন্ট লোন সে পাচ্ছে। কখন সে লোনটা পাবে? যখন ডিপার্টমেন্টের চেয়ারম্যান সার্টিফিকেট করবে, সে হবে কো স্পন্সর, কোলাটারাল হবে এই চেয়ারম্যান, যে হি ইজ পাসিং দ্য কোর্স রেগুলারলি। ব্যাংক তাকে লোন দিবে, এডিশনাল 30% তাকে লোন দিবে তার এডুকেশন এক্সপেন্সের জন্য। স্টেট ইজ রেসপন্সিবল টু পে ব্যাক দিস মানি। সে যদি দিতে পারে তার রিটায়ারমেন্টের সময় বা যে কোনো সময়, বাট ইট ইজ নট পার্সোনালি, তাকে রেসপন্সিবল করা হবে না। কারণ এনিওয়ে আমাদের কনস্টিটিউশনালি এবং উই হ্যাভ দ্য রাইটস যে আমাদের শিক্ষা সেক্টরে তাদের দিতে হবে। এখন আসুন, বাংলাদেশ হচ্ছে সব দ্য লাকিয়েস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড। এই কারণে বলছি, মোর পিপল আর টেকিং বার্থ ইন দিস কান্ট্রি, লেস পিপল আর ডাইং বাংলাদেশ। কেন বলছি? পৃথিবীতে উন্নত বিশ্বে 30টির মতো দেশে লেস পিপল আর টেকিং বার্থ, মোর পিপল আর ডাইং। তাদের জনসংখ্যা ফুরিয়ে যাচ্ছে, আমাদের দেশে কিন্তু জনসংখ্যা বাড়ছে। সেই জায়গায় আমাদের যুগোপযোগী শিক্ষা, অর্থাৎ কারিগরি শিক্ষা, আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার যে গুরুত্ব রয়েছে, এগুলি কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা কন্টিনিউয়াসলি হায়ার এডুকেশন দিয়ে গুরুত্ব দিচ্ছি। হোয়াই উই নিড সো মাচ হায়ার এডুকেশন? আমরা কি সকলেই পিএইচডি করবো? আমরা কি সকলেই প্রফেসর হবো? সকলেই যদি প্রফেসর হয়ে যায়, তাহলে আমাদের ছাত্র থাকবে কোথায়? এই যে আমাদের রিমিটেন্স নির্ভরশীল জাতি আমরা, এই রিমিটেন্সকে আমরা 3 টাইমস বাড়িয়ে দিতে পারি যদি আমরা এক্সপ্যাট্রিয়েটদেরকে সেইভাবে টেকনিক্যালি নো হাউ করে আমরা বিদেশ পাঠাতে পারি। তাহলে দ্য কোর মিনিস্ট্রি অফ দ্য কান্ট্রি ইজ দ্য এডুকেশন মিনিস্ট্রি, এবং এই মিনিস্ট্রির কোনো ডেভিয়েশন চলবে না। এই মিনিস্ট্রি স্ট্রেট চলতে হবে জাতির স্বার্থে, সরকারের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে। সেই জন্য আমি খুব কনফিডেন্টলি বলছি যে এই শিক্ষা কমিশন যেটা পার্মানেন্টলি হবে, ফ্রম প্রাইমারি টু হায়ার এডুকেশন। এই যে কিছুদিন আগে যে জাকির হোসেন বলে যে শিক্ষামন্ত্রী ছিলেন প্রাইমারি এডুকেশনে, সে যে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজে যে শিক্ষকদের কাছ থেকে দুর্নীতিগ্রস্ত টাকা নিয়েছিল, এবং তাকে এই 2024-এ 7ই জানুয়ারি মনোনয়ন দেওয়া হয়নি বলে লোকজন তার বাড়ি দখল করে টাকা আদায় করেছিল।
সেই শিক্ষকরা কিন্তু থার্ড ফেজের এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন। অর্থাৎ প্রশ্নপত্র বের হয়ে যারা শিক্ষক নিয়োগ হয়েছিল তারাই কিন্তু এখনও শিক্ষকতায় যাচ্ছে। তো কোয়ালিটি এডুকেশন আসতে হলে কোয়ালিটি শিক্ষকের দরকার, প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল, টার্সিয়ারি লেভেল, প্রত্যেকটা লেভেলে। আমরা রিপিট করতে চাচ্ছি না, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এই পচনের মূল জায়গাটি। সেখানে যে ভিসি আরফিন সাহেব 8 বছর ভিসি ছিলেন, 8 বছরের ভিসি থাকার সময় ঢাকা ইউনিভার্সিটি যেই মাত্রায় উনি ডিপার্টমেন্ট করেছে, যেই মাত্রায় শিক্ষক নিয়োগ দিয়েছে এবং এগুলিকে আলাদা ইনস্টিটিউশন করা যেত, ডিপার্টমেন্ট বানিয়ে ফেলেছেন। এই যে পলিটিক্যালাইজড করা বিশ্ববিদ্যালয়, এটা আগামী দিনে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আছে সেও করতে পারে। অতএব উই মাস্ট সে স্টপ রাইট হিয়ার। সেই জন্যই আমি বলছি একটি পার্মানেন্ট শিক্ষা কমিশন। আমাদের সময় আমরা শিক্ষা কমিশন করেছিলাম, সেটা রিপোর্ট আছে, রিপোর্ট কেউ দেখছে না, ওই গভর্নমেন্টও করেছে, আমরা ব্রিটিশ আমলে দেখেছি, পাকিস্তান আমলে দেখেছি। উই ডোন্ট নিড নো মোর শিক্ষা সংস্কার কমিশন, উই নিড এ পার্মানেন্ট কমিশন। ডক্টর কামরুল। জি, আমি সম্পূর্ণ মিলন ভাইয়ের সঙ্গে একমত এই জায়গাটায়। তবে একটা ছোট ভাবনার জায়গা, যেমন যে জায়গায় একমত সেটা বলে ওই ভাবনার জায়গাটায় যাই। সাপ্লাই চেইন খুব ইম্পর্টেন্ট। যেমন বিশ্ববিদ্যালয়ে আমরা যে শিক্ষার্থীদের পাই, তারা হতদরিদ্র পরিবার থেকে যে মেধাবী শিক্ষার্থীরা আসে, তারা কিন্তু ওরকম শিক্ষকের কাছেই পড়াশোনা করছে যারা অর্থের বিনিময়ে শিক্ষক হয়েছে। তাহলে তাদের দুটো সংকট, একটা হচ্ছে অর্থের বিনিময়ে মানে হচ্ছে মেধাবী নয়, যোগ্য নয়, আর নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। তাহলে না মেধাবী, শুধু অর্থের বিনিময় না, অর্থের বিনিময় এবং রাজনৈতিক আনুগত্যের বিনিময়। তাহলে দেখা যাচ্ছে যে যে শিক্ষক তাদের পাঠদান করছেন তিনি প্রথমত মেধাবী নয়, অন্য বিবেচনায় এসছেন। দ্বিতীয়ত যারা অর্থের বিনিময়ে বা রাজনৈতিক আনুগত্যের বিনিময়ে আসে নিশ্চয়ই নৈতিকভাবে তারা প্রশ্নবিদ্ধ। এমন শিক্ষকের শিক্ষার্থীরা আমরা কিন্তু পাচ্ছি। এখানে যারা সেলফ মোটিভেশনের বিষয়টা চর্চা করে এবং পারিবারিক মূল্যবোধের জায়গা থেকে কিছুটা এই চর্চায় লিপ্ত থাকে, তারা হয়তো আলাদা কিছু শিক্ষার্থীকে আমরা আলাদা করতে পারবো। অধিকাংশই কিন্তু এরকম। ফলে সাপ্লাই চেইন যদি সঠিক না হয় তাহলে বিশ্ববিদ্যালয়ে আমরা যাদের পাচ্ছি আমাদের বুঝতে হবে তাদেরকে আমাদের সেই প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী দেওয়া উচ্চশিক্ষা পর্যায়ে সম্ভব নয়। তাহলে শিক্ষা কমিশনের কাজ হতে হবে যে শুরু থেকে শেষ পর্যন্ত, যেটা মিলন ভাই বলেছেন এইটা, কিন্তু সেই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ, এই শিক্ষা কমিশন কতটা স্বাধীন এবং কতটা শক্তিশালী হবে। তার ওই শিক্ষা কমিশনের সদস্যপদ থাকবে তো চেয়ারম্যান সাহেবের, করতে বলছে ওই কারণে এখন কনস্টিটিউশনালি তো আমরা অনেক কিছু করেছি। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান কোনটা ঠিক রেখেছিল মাফিয়া সরকার? তার মানে হচ্ছে এন্ড অফ দ্য ডে অভিভাবক যদি খারাপ হয় তাহলে বাসায় যত গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেডরুম, বাথরুম অথবা ডাইনিং রুমের এই সম্পদ বন্টনের ব্যবস্থা করা হোক না কেন স্বাধীনভাবে, মূল দায়িত্বটা হচ্ছে বাবা মার। আর সেই বাবা মা হচ্ছে কীরকম দেখেন, মানে পারিবারিকভাবে যদি চিন্তা করেন, প্রথমত তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে, তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পর অবশ্যই পুলিশ বা প্রশাসক হতে হবে। এই সব কিছুর পেছনে আর্থিক বিবেচনায় প্রাধান্য পাচ্ছে। তাহলে পারিবারিকভাবে যখন একজন মানুষ এই অর্থটাকে চিন্তার কেন্দ্রবিন্দুতে স্থাপন করে, তার পক্ষে নৈতিকভাবে গ্রহণযোগ্য কিংবা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করা কি সম্ভব? কারণ সব কিছুতেই তিনি আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন। তাহলে এরকম একটা জায়গায় বাংলাদেশে 24-এর যে গণ অভ্যুত্থানের যে জায়গাটা আমি যেভাবে দেখি, ছোট বাচ্চারা যখন প্রাণ দিয়েছে তখন আমার এটাই মনে হয়েছে যে তারা আসলে কোনোভাবেই নিতে পারছিল না। এখন প্রশ্ন হচ্ছে এটার অনেক ব্যাখ্যা থাকবে, বিপ্লব অনেক দিনে হয় এবং সবই সত্য কথা। যারা ভুলভাল ব্যাখ্যা করছে, বৈচিত্র্যের নামে বিভাজন তৈরি করছে, তাদের অবদান থাকার পরও রাজনৈতিক তাদের এক ধরনের ইম্যাচুরিটি আমরা দেখলেও এই ঋণ শোধ করার কোনো বিকল্প নেই যে এই মাফিয়া চক্রের হাত থেকে এই বাচ্চাদের মাধ্যমেই আমরা কিন্তু সংগঠিত একটা সংগ্রামের ফলাফল বের করতে পেরেছি। তো এখন অভিভাবকদের দায়িত্ব হচ্ছে সমস্যাকে আসলে চিহ্নিত করা, সমাধানের জন্য চিহ্নিত করা খুব জরুরি। আপনি যত চেষ্টাই করুন না কেন, মস্তিষ্কে পচন হলে শরীরের অন্য অংশ ঠিক থাকবে না। ফলে শেষ অবধি যারা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা করবেন তাদের যেন 71, 90 এবং 24-এর এই ছাত্র জনতার রক্তস্রোতের ঋণ যেটা সেটা পরিশোধ করার অঙ্গীকার থাকে। এর কোনো বিকল্প নেই। আমরা লক্ষ্য করেছি ইতিবাচক দিক হচ্ছে এটা
যে এই সময়ে অনেকেই ভাবছেন জনগণের আস্থা অর্জন করতে হলে রাজনৈতিক বিচক্ষণতা, ধৈর্য এবং রাষ্ট্রটা যেন ব্যর্থ না হয়, পতাকা যেন সুরক্ষিত থাকে, সেই চিন্তাটি করছে। এটা অব্যাহত থাকুক, সেটা চাই। কিন্তু একই সঙ্গে আমরা এটাও চাই যে এই পরিবর্তনের সময় আমি দেখেছি আমরা বৈচিত্র্যের নামে যে বিভাজন করছি, আমরা ডায়ালগের নামে যে ডিবেট করে ফেলছি, সেটা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে সাংঘাতিকভাবে আবারও ক্ষতিগ্রস্ত করবে। ফলে একজন নিরীহ শিক্ষক হিসাবে আমি অনুরোধ করতে এসেছি আসলে যে আমরা বৈচিত্র্যের নামে বিভাজন বন্ধ করতে হবে। আমরা যতবার ইস্যুভিত্তিক ঐক্য স্থাপন করতে পেরেছি ততবারই আমরা জাতীয়ভাবে বিজয় অর্জন করেছি। আমি বারবার ৭১, ৯০ এবং ২৪-এর কথা বলছি। এখন যদি আমরা কোনো বিজয় অর্জন করতে চাই, আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই, এখন কিন্তু যারা রক্ত দিয়েছে তাদের দায়িত্ব নয়, রক্তের বিনিময়ে যারা দায়িত্ব গ্রহণ করবেন, ক্ষমতা নয়, তাদের অনুধাবন করতে হবে যে অর্ধশত বছরে বারবার অভিভাবকরা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন গুটিকয় ব্যতিক্রম ছাড়া। ফলে এইবার আমাদের যেন পুরোটাই অর্জন হয় এবং সেই জন্য একটা ভিন্ন রকম প্রতিজ্ঞা দরকার। দেখুন, আমরা লক্ষ্য করেছি প্রতিবেশী রাষ্ট্রকে বারবার আমরা অভিযুক্ত করছি, তাদের বিরুদ্ধে আঙ্গুল তুলছি, কিন্তু আমরা একবারও কি বিশ্ববিদ্যালয়ের অভিভাবকরা বা শিক্ষা পদ্ধতি নিয়ে যারা কাজ করে ৮টা শিক্ষা কমিশন হয়েছে, আপনি খুব ভালো করে জানেন, আপনার সফলতা শুরুতে উল্লেখ করা হয়েছে। আমরা কি একবারও ভেবে দেখেছি ভোকেশনাল কোর্সেসগুলো টার্সিয়ারি এডুকেশন লেভেলে অতি জরুরি? MA পাস না হলে আমাদের বাবা মা কন্যা সন্তান বিয়ে দিতে চায় না। এই মনস্তত্ত্ব থেকে তো বের হতে হবে। একজন ভালো ভোকেশনালি ট্রেইনড একজন মানুষ অনেক বেশি প্রোডাক্টিভ। MA পাস বেকারের চাইতে, আত্মহত্যা করার প্রবণতা দিয়ে ঘোরা বেকারের চাইতে ইন্টারমিডিয়েট পাস ভোকেশনালি সাউন্ড একজন মানুষ পরিবারের জন্য অনেক বড় অ্যাসেট। এবং আমরা দেখেছি বড় এন্টারপ্রেনার যারা, তারা কিন্তু এই MA পাস বেকার ছিল না। তারা অনেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা না করে ইনকাম জেনারেট করেছে এবং শুধু তাই করে না, এমপ্লয়মেন্ট জেনারেট করেছে। ফলে দৃষ্টিভঙ্গির এই জায়গাটি আমূল পরিবর্তন দরকার। আমার বিশ্ববিদ্যালয়ে এত গ্র্যাজুয়েট প্রয়োজন নেই। আমি একটা ভাইভাতে গিয়েছিলাম PSC বোর্ডে, আমি অবাক হয়ে গেছি, তাত্ত্বিক বিষয়ে MA পাস করা একজন মানুষ তত্ত্বের সংজ্ঞা দিতে পারে না। তাকে আমি কলেজের শিক্ষক হিসেবে কি করে নিয়োগ দেব? আই ওয়াজ রিয়েলি লস্ট। এবং এই ব্যর্থতা আমারও। শত শত কলেজে শত শত MA পাস তৈরি হচ্ছে, কতটা লক্ষ্যহীন, কতটা দায়দায়িত্বহীন, কতটা ঘুমন্ত জাতি। এটার প্রয়োজন নেই তো। আর কত সময় প্রয়োজন উপলব্ধির জন্য? আপনি অত্যন্ত দায়িত্বশীল একটি পদে ছিলেন এবং যাবেন আমি প্রত্যাশা করি। এবং জিল্লুর ভাই সমাজের পারসেপশন তৈরি করে, এবং যারা নীতি নির্ধারক দয়া করে এটা শোনার সময়ে কিঞ্চিত অনুধাবন এবং এটা প্রয়োগ করার অঙ্গীকার আবদ্ধ হবেন। সেটা হচ্ছে আমাদের এত মানুষ দরকার নেই। কদিন আগে কলম্বোতে আমরা একটা ট্রান্সন্যাশনাল এডুকেশনের একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো ওনারা দারুণভাবে শিক্ষার ব্যবসা নিয়ে ভাবছেন, আমি অভিযোগ করছি না। তখন আমি বললাম যে আপনারা কেন MA পাস বানাতে চাচ্ছেন? এটা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের MA পাস আর আপনাদের এখানে ফ্র্যাঞ্চাইজে MA পাস তো একই। আমরা জানি আপনারা এই MA পাসের সার্টিফিকেট দিয়ে ব্রিটেনে কিংবা অস্ট্রেলিয়ায় চাকরি দেবেন না। তাহলে আপনারা কেন ভোকেশনাল কোর্সেসগুলোর জায়গাটায় আসেন না? আপনারা সেখানে ফান্ডিং করেন, যারা বড় বড় PhD ডিগ্রি করে তাত্ত্বিক হবে তাদেরকে ফান্ড দিন, আপনাদের লাভটা মিউচুয়াল হোক, আমাদেরও কিছু লাভ হোক। তাহলে এই জায়গায় একটু ফান্ডিং করুন, ভোকেশনাল কোর্সেসগুলো করুন। দেন আই ওয়াজ আনসার্ড সেইং দ্যাট যে ইউ মেক এ প্ল্যান, let us do something for you. This is your duty to make opportunity for us for funding for students. তার মানে হচ্ছে কি, এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের দৃষ্টিভঙ্গিগত দায়িত্বগত একটা বড় ধরনের সীমাবদ্ধতা আছে। এই জন্য আমার মনে হচ্ছে যে আমরা এই জায়গাটা একটু গুরুত্ব দিই। আরেকটা কথা এই সুযোগে বললে বেশি সময় নেওয়া হবে কিনা ক্ষমা করবেন, সেটা হচ্ছে যে কদিন আগে অধ্যাপক আইনুন নিশাতের একটা উক্তি পড়েছিলাম। আমি জানি না কতটা আসলে বস্তুনিষ্ঠ এবং তথ্য নির্ভর এটা। তিনি বলছিলেন শেখ সাহেবের কাছে যখন 4টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ হওয়ার পর তো আইন হলো,
সেটাকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করা হলো, আমাদের অ্যাক্ট রয়েছে 73 চারটে। কিন্তু যখন বুয়েট এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট নিয়ে ওনার কাছে যাওয়া হলো যে এই দুইটা বিশ্ববিদ্যালয় নষ্ট না করি, তাহলে কি নষ্ট করার জন্য আমরা স্বায়ত্তশাসনের এই অ্যাক্ট করেছিলাম? অবভিয়াসলি। যদি সেরকম কিছু থাকে তাহলে আমাদের কেন এই ন্যারেটিভটা আলোচনায় সিরিয়াসলি আসছে না? আমাদের তাহলে কি করা উচিত? আমি অনেক শিক্ষককে দেখেছি যতটা না সফল হতে চায় গবেষক হিসাবে, তার চেয়ে অনেক বেশি সফল হতে চায় শিক্ষক নেতা হিসাবে। কারণ এটা না হলে আপনারা উপাচার্য আমাদেরকে মনোনয়ন দেবেন না। কিন্তু যদি এমন হতো যে সবচেয়ে বেশি প্রকাশনা যে শিক্ষকের আছে যিনি কখনো যোগাযোগ করেননি, তিনি যদি উপাচার্য হিসাবে নিয়োগ পেতেন, তাহলে হয়তো এমন হতো যে তিনি আর শিক্ষক রাজনীতির নামে নিজেকে ধ্বংস না করে গবেষক হতেন। অনেক দেশে তো পশ্চিমের দেশগুলো তো অ্যাপ্লিকেশন চাওয়া হয়, ইন্টারভিউ নেওয়া হয়, সমস্ত আপনি যেগুলো বলছেন সেগুলো আমাদের সময় তা হয়েছিল। কিন্তু বুয়েটে ভিসি যাকে নিয়োগ দেবো সিনিয়র বেসিস, উনি এসে বললেন আমি তো ভিসি হতে চাই না। পরে ডেকে নিয়ে ম্যাডামের দ্বারা জোর করে ওনাকে দায়িত্ব দেওয়া। তার মানে হচ্ছে যে আমরা যে আমাদের আনন্দের অভিজ্ঞতাগুলো আছে এগুলো প্রতিদিনের চর্চায় রূপান্তরিত করতে হবে, কারণ আমরা প্রত্যাশিত ফলাফল পাইনি। এবং আমি তো মনে করি যে এইটা আমরা ইটস অলরেডি টু লেট। আমরা কেন ভারতকে অভিযুক্ত করব যে লক্ষ লক্ষ আমাদের এই পার্শ্ববর্তী দেশের বন্ধুরা এসে আমাদের চাকরিগুলো দখল করেছে? বিষয়টা কি পুরোপুরি সত্য? আমরা কি ওই লেভেলের সার্ভিস দেওয়ার মতো কোয়ালিফাইড স্কিলড ট্রান্সফারেবল স্কিল সম্পন্ন গ্র্যাজুয়েট প্রডিউস করতে পেরেছি? আমরা চেয়েছি কিনা প্রডিউস করতে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি প্রডিউস করতে পারতাম, তারা যদি এই চাকরির সুযোগ থেকে বঞ্চিত হতো, তাহলে প্রতিবেশী রাষ্ট্রের এই ঈগল পাখির মতো চোখ রাখা রাষ্ট্রের এই আর্থিক সবল থেকে নিজেদের রক্ষা করতে পারতাম। এবং আমাদের অনেক অনেক বেশি গ্র্যাজুয়েট এতদিনে অনেক বেশি শুধু মেধাবী উপযুক্ত না, বরং অভিজ্ঞ হয়ে উঠত। ফলে আর কি বিলম্ব করার সময় আছে? আমাদেরকে কি ইস্যুভিত্তিক এই ঐক্যের জায়গাটি আসতে হবে না? সেটা ইন্টারিম গভর্নমেন্ট হোক বা গভর্নমেন্ট কামিং ইনটু দি ফিউচার, যেই হোক, জনগণ যাকে বসাবে তারা যেন নিজের এই অঙ্গীকারের জায়গাটা সমুন্নত রাখে। কারণ আমাদের পক্ষে আর অনেকগুলো বিপ্লব অ্যাফোর্ড করা কি সম্ভব? কারণ ওখানে তো প্রাণ দিতে হয়, আর প্রতিবারই ছাত্র জনতাকে দিতে হচ্ছে। ফলে ভুল থেকে তো একটু শিখতে হবে, আর অভিযোগ না করে নিজেদের প্রস্তুত করার যে দায়িত্বটা সেটা বোধহয় পালন করা উচিত। আর সেক্ষেত্রে মস্তিষ্কের পক্ষে দায়িত্ব পালন করার বোধহয় দায়বোধ বেশি আমার মনে হয়। জি, আমি এই প্রসঙ্গে একটু এক্সটেনশন করি। যখন প্রফেসর কামরুল কথা বলছে এই কর্মমুখী শিক্ষা এবং মানব সম্পদ তৈরি, মনে হচ্ছে যেন হি ইজ টেকিং মাই ওয়ার্ডস কামিং আউট ফ্রম হিজ মাউথ। আমি এই সময়কালে যখন আমি অবসর ছিলাম, মানে মামলার প্রেশার ছিলাম, তখন আমি 4 বছরের জন্য বাইরে গিয়ে আমি একটা পিএইচডি করেছিলাম। সেটাই ছিল এই সাবজেক্টটি, আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা। কারণ আমি আমার 5 বছরের মন্ত্রিত্বতে বুঝতে পেরেছিলাম যে এই জায়গাটি যদি আমরা অ্যাড্রেস করতে পারি, কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করা, ভোকেশনাল এডুকেশন, human capital and socio-economic development in Bangladesh through technical and vocational education and training. This is the place. এখানে আমাদের সমস্ত উন্নয়নটাকে আটকে আছে। সেই জন্যই আমি এটার উপরে গবেষণা করেছি এবং সেটাই আমি করতে চাই। এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো করছে, এই জায়গাটিতে এসে আমরা দেখছি পলিটিক্যাল গভর্নমেন্টগুলো এসে তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে শিফট করছে, আগামী দিনের জন্য আর কোনো শিফট না করতে পারে। আর আমি বেশি উচ্চ আকাঙ্ক্ষা নিচ্ছি, কারণ নোবেল লরিয়েট এখন হচ্ছে আমাদের এই সরকার প্রধান, তার কাছে সেই জন্যই আশা করছি যে এমন একটি শিক্ষা ব্যবস্থা করে যাক, যখনই পলিটিক্যাল গভর্নমেন্ট ডেভিয়েটেড করতে থাকবে, ওই যে শিক্ষা কমিশন তারা বলে না 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 না, নো মোর, নো মোর, দেয়ার শুড বি সাম কাইন্ড অফ ইনস্টিটিউশন। যেমন বিচার ব্যবস্থাগুলোকে যেভাবে তারা এখন সংস্কার করতে চাচ্ছে, প্রত্যেকটা বিষয়ে যেভাবে সংস্কার করতে, আমি চাচ্ছি পার্মানেন্টলি শিক্ষা ব্যবস্থা সংস্কার হোক। দেখুন, আমি যখন প্রথম দায়িত্ব পেয়ে নকল প্রতিরোধ করলাম, 327 জন জিপিএ প্লাস ছিল, 10.5 লক্ষ পরীক্ষার্থী ছিল, 327। আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তে থাকলো, 40% পাস করেছিল।
আর সেই জায়গায় আমি যেদিন চলে যাই তখন 24,334 জন জিপিএ প্লাস পেয়েছে। আর 2014-তে এসে জিপিএ প্লাস পেয়েছে 182,000। পাশের হার বাড়তে বাড়তে হয়েছে 92%। এবার তো দেখলাম 100%, বা করোনার সময় পরীক্ষা দিতে চাইনি। এই যে আমরা 72 থেকে যেটা শিখলাম, অটো প্রমোশন, অটো পাস, কন্ডেন্স সিলেবাস, নকল, সিলেবাস কারিকুলাম চেঞ্জ, এগুলি পোহাতে 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 আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে করতে আবার এটাকে যখন কিছুটা পুনরুদ্ধার করা হলো, তারপর আবার এই শিক্ষা ব্যবস্থায় কোথায় চলে গেলাম আমরা। ইউ সি 53 আমাদের পাবলিক ইউনিভার্সিটি রয়েছে। এই 53 ইউনিভার্সিটিগুলোর মধ্যে নতুন ইউনিভার্সিটি আমাদের চাঁদপুরেও সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এই পলিটিশিয়ানরা চেয়েছে যত বেশি ইউনিভার্সিটি বানানো যায় তত বেশি আয় রোজগার বেড়ে যায়। জায়গা অধিগ্রহণ করতে গিয়ে বা অ্যাপয়েন্টমেন্ট দিতে গিয়ে কিভাবে না আমরা নৈরাজ্য সৃষ্টি করেছি। 113 প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে। 1992 ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট যেটা কারণ হয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসে 113টি প্রাইভেট ইউনিভার্সিটি। দেয়ার ইজ নো কোয়ালিটি কন্ট্রোল। অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কথা বলতে বলতে 5 বছর শেষ করতে পারিনি, এখনও সেটাকে তারা করছে না। তাহলে এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে বেরোচ্ছে, এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে না, শুধু এডুকেশনিস্ট বানাচ্ছে, এবং ইটস বিকাম এ বিজনেস হাব নাও আমাদের দেশের জন্য। এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে কন্ডিশনগুলো ছিল সেই জায়গাতে তারা নেই। তারা এই ইনস্টিটিউটগুলিকে সার্টিফিকেট বিক্রি প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে। ন্যাশনাল ইউনিভার্সিটি করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কলেজগুলোকে বের করে নিয়ে এসে, চিটাগাং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের করে নিয়ে এসে যেন সারা বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। আজকে আমরা দেখছি কি ঢাকায় ওরা 7টি কলেজকে নিয়ে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারে, তারা আবার চাচ্ছে বিশ্ববিদ্যালয় হোক। আমরা রাজপথে এখনও আন্দোলন দেখছি, তিতুমির কলেজের ছাত্ররা বেরিয়ে বলছে তারাও বিশ্ববিদ্যালয় চায়। আমার মনে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার হলে আর বিশ্ববিদ্যালয় হলেই বোধহয় আমাদের দেশের শিক্ষা শেষ করে আনতে হবে। আবার আমরা বুয়েটের শিক্ষা ব্যবস্থার কথা বললাম। এখন তো বুয়েটে বিগত সরকারের সময় অভিভাবকরা বুয়েটে সন্তান দিতে চেত না, কারণ সেখানে যেভাবে তাদেরকে পিটিয়ে হত্যা করা হতো। আমাদের সেই জায়গাতে বেরিয়ে আসতে হবে। আমি কমপ্লিটলি মনে করি যে একটা পার্মানেন্ট এডুকেশন শিক্ষা কমিশন থাকুক, যেটা মূল গাইড, মূল স্তম্ভ থাকবে, ডিরেকশন দেবে, নেভিগেশন করবে শিক্ষা ব্যবস্থাকে। সেটা হলেই পলিটিক্যালি যে মিনিস্ট্রি হবে তারা ডেবিয়েটেড হতে পারবে না। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর মোহাম্মদ কামরুল হাসান এবং মিস্টার এহসানুল হক মিলন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল শিক্ষা নিয়ে। শিক্ষার যদি একটা কমিশন, সংস্কার কমিশন সরকার করবে, আমার অতিথিদের একজন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী, যে একটা পার্মানেন্ট শিক্ষা কমিশন করা দরকার। প্রফেসর মোহাম্মদ কামরুল হাসান আর্থিক বরাদ্দ শিক্ষা খাতে বাড়াবার উপরে জোর দিয়েছেন, এবং সেই সঙ্গে এটাও আলোচনার মধ্যে আমরা আনবার চেষ্টা করেছি যে পলিটিসাইজেশন শিক্ষায়, বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষক নিয়োগে, এমনকি বলা যেতে পারে প্রাইমারি লেভেলেও সেই প্রবণতা আছে নানা ক্ষেত্রে, এবং তার থেকে শিক্ষাকে আসলে মুক্ত করা দরকার, এবং শিক্ষার মান উন্নয়নের দিকে, সংখ্যার চাইতে শিক্ষার মান উন্নয়নের দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। শিক্ষার সঙ্গে কর্মমুখী শিক্ষা যেটাকে বলা যায়, সেটা কিভাবে করা যেতে পারে তার জন্য পদক্ষেপ গ্রহণ করা জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।